বাকিদের আসতে বলেন। কেমন আছেন? সবাই কি শুনতে আসসালামু পাচ্ছে? আলাইকুম। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপনাদের ম্যাম। আমাদের ব্রেক দিতে দিতে 20 মিনিট 25 মিনিট নিয়ে গেছি আজকে। কেমন আছেন ম্যাম? এই তো ভালো আছি। আর আপনাদের যেহেতু পূজার বন্ধ শুরু হয়ে যাচ্ছে, আজকে একটা ব্রিফ সিম্পল আমাদের ক্লাস থাকবে। সবাইকে আসতে বলেন। আর আমরা শুরু করছি। এর আগের ক্লাসে আমরা পড়েছি রেস্টোরেশন পিরিয়ড এবং আমাদের আহ, হ্যাঁ, রেস্টোরেশন পিরিয়ড এবং আমাদের ড্রামার ক্ষেত্রে যেটা এলিজাবেথান পিরিয়ড, দুটার ফিচার্স, ঠিক না? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে আমরা করব আমাদের নাটকে চলে যাব। টেক্সটের নাম দ্য ডাচেস অফ মালফি, ঠিক আছে? সুমাইয়া আছেন? ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনার এই বেবি ভালো আছে? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। রেজাল্ট পাইছেন? জি ম্যাম। কি পেয়েছেন? ম্যাম বি পেয়েছি, আমি তো অবাক, এত সবকিছুতে অ্যাটেন্ড করার পরেও এরকম রেজাল্ট। ওই যে মার্কস একটু কম বোধহয় ছিল ফাইনালের ক্ষেত্রে, পরের সাবমিশন সব। আপনাকে বি কি আজকে দিয়ে দিয়েছে রেজাল্ট? জি ম্যাম। আচ্ছা। রিটেক এক্সাম গুলোতে অনেক ঝামেলা হয়। এরপরে আর রিটেক দিয়েন না, ঠিক আছে? এবার তো হ্যাঁ আপনি ম্যাম। আপনি তো চান নাই রিটেক দিতে, এটা একটা হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা শুরু করছি দ্য ডাচেস অফ মালফি থেকে। আচ্ছা, ট্রাজেডির ফিচার্স কি বলতে পারবেন? ট্রাজেডি জিনিসটা কি? ট্রাজেডিতে আমরা কি দেখি? এনিওয়ান? ট্রাজেডি জিনিসটা কি? ম্যাম, একটা স্যাড স্টোরি থাকে যেখানে হিরোর লাইফে কোনো একটা দুর্ঘটনা ঘটে। ওয়ালাইকুম। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আর কোনো কিছু থাকে? স্যামুয়েল জনসন এর ডেথ লেখা থাকে, ডাইং থাকে। ট্র্যাজেডিতে সবসময় একটা কষ্ট, দুঃখ, হতাশা, এবং ওখানে এন্ডিংটা সাধারণত ইজ অলওয়েজ আ ট্র্যাজেডি। দ্যাট মিনস দ্য ডেথ, ডাইং, সুইসাইড, অল দিস থিংস। ম্যাম, আচ্ছা, আমাদের মিডটার্ম কবে থেকে? আমাদের মিড টার্ম মনে হয় 20 তারিখ থেকে। এখনো বলেনি, বাট আমি গেস করতেছি যে 20 তারিখে হবে, ঠিক না? 18 তারিখের পরে, মানে 20 তারিখের দিকেই হবে হোপফুলি। আজকে আমরা Hi ডাচেস everyone, নিয়ে welcome কথা back বলবো। to But here are my marks for them. So bestie, I'm going to tell you to use script. আসসালামু আলাইকুম। এখন আমরা কাহিনী নিয়ে একটা ভিডিও দেখবো। কাহিনীটা কি বাংলাতে আছে, সো হোপফুলি খুব ইজি হবে আপনাদের জন্য। ওকে, আমরা শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। সেটা কি বলতো? খুব সুন্দর একটা স্টোরি, যেটা থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। আসলে প্রত্যেকটা স্টোরি থেকে শেখা আছে, শেখার কিছু আছে, বাট এইটা হচ্ছে গিয়ে তোমার বলতো কি, দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি লিখেছেন কে? জন ওয়েবস্টার। অ্যাকচুয়ালি এটা একটা ট্রাজেডি, মানে এটার ফুল নেমটা যদি তুমি এভাবে বলতে চাও, যে দ্য ট্রাজিক হিস্ট্রি অফ ডাচেস অফ মালফি, এরকমটা আসে। এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। মানে রিভেঞ্জ বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রতিশোধ নেয়ার। তো ট্র্যাজেডি বলতে তো আসলে মানে একটা করুণ কাহিনী, এবং ট্র্যাজেডিটা আমাদের লাইফের সঙ্গে অনেক বেশি মিলে যায়। ট্র্যাজেডি পড়তে নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগে কমেডির চাইতে, বা এক দুজনের ক্ষেত্রে পার্সপেক্টিভটা আলাদা হতেও পারে। তো চলো আমরা এই বিখ্যাত ট্র্যাজেডিটা আলোচনা করি। তো এই ট্র্যাজেডিটা মূলত একজন ডাচেসকে ঘিরে লেখা, এবং এইটা তুমি বলতে পারো যে ইটালিয়ান একটা অ্যাকচুয়াল ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল। তো এইটার তোমার যে সেটিংটা, সেটা ছিল ইটালি, রোম এবং মিলানে, এই তিনটা জায়গাতে।
তো ইটালিয়ান যে ডাচেস, ওকে, ডাচেস হচ্ছে আমাদের এখানে মূল ক্যারেক্টার বা হিরোইন অফ দ্য স্টোরি বলতে পারি আমরা। এই যে ইটালিয়ান, উনি ইটালিতে অবস্থান করছেন। তো ডাচেস কি জিনিস এটা তোমরা নিশ্চয়ই জানো, যে লাইক ধরো তোমার এলাকায় একজন জমিদার রয়েছে, তাকে আমরা কি বলবো, ডিউক, অ্যান্ড ওয়াইফ অফ দ্যাট ডিউক ইজ ডাচেস। মানে একজন জমিদারের বউ, তাকে আমরা ডাচেস বলতে পারি। তো একটা সম্ভ্রান্ত ফ্যামিলি। এবার এই ডাচেস কিন্তু তার বিয়ের অল্প দিনের মধ্যেই সে বিধবা হয়ে যায়, তার হাজবেন্ড মারা যায়। বাট তার কোনো ছেলে মেয়ে এখনো হয়নি, এবং সে ইয়াং, যেহেতু বিয়ের অল্প দিনের মধ্যে তার হাজবেন্ড মারা গেছে। এবার এই ডাচেসের আছে দুইজন ভাই। ওনার ভাই দুইজনকে জানো, ওই যে তোমার কার্ডিনাল আর হচ্ছে ফার্ডিন্যান্ড, এরা দুইজন হচ্ছে তোমার ডাচেসের ভাই। এবং এরা দুইজন খুবই লোভী প্রকৃতির, দে আর ভেরি গ্রেডি। তারা কি চায় জানো, ওরা চায় যে তাদের বোন যেন বিয়ে না করে। বিয়ে করলে কি হবে, তার হাজবেন্ড হবে, আবার ছেলে মেয়ে হবে, তখন তার সম্পত্তির ভাগগুলো বাইরে চলে যাবে। বিয়ে না হলে ডাচেসের অবর্তমানে তার দুই ভাই তোমার সেই সম্পত্তির মালিক হয়ে যাবে। এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি। তো এই টেন্ডেন্সিটা আমরা কিভাবে জানতে পারি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অন্টোনিওকে বা অ্যান্টোনিও, তুমি যেটাই বলো না কেন। তো এখানে অ্যান্টোনিও আমাদের এই গল্পের, আমি তোমাদের আগে জানাই রাখি, হিরো অফ দ্য স্টোরি অ্যান্টোনিও। তো অ্যান্টোনিও এট ফার্স্ট, অ্যান্টোনিওকে আমরা দেখতে পারবো যে ডাচেসের কি হিসাব রক্ষক হিসেবে বা তোমার হচ্ছে বডিগার্ড এই টাইপের হিসেবে রয়েছে অ্যান্টোনিও। এবং এই যে ডেলিও, ডেলিও হচ্ছে অ্যান্টোনিওর ফ্রেন্ড। তো তারা দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ডেলিও এবং অ্যান্টোনিওর মধ্যে কথোপকথন হচ্ছে। তো অ্যান্টোনিও সেই কথাগুলোই ডেলিওকে বলছে যে আচ্ছা, এই ডাচেসের ভাই দুইটা এইরকম এত নিষ্ঠুর যে তারা তাদের বোনের আবার নেক্সট বিয়ে দিতে চায় না। এই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করছে, এবং অ্যান্টোনিও আর এবং ডেলির কথাবার্তার মধ্যে থেকে আমরা কিন্তু এ ব্যাপারটা অবগত হই। এবার কার্ডিনাল আর ফার্ডিন্যান্ড, এরা দুই ভাই তার বোনের কাছ থেকে মানে একরকম কথাই নিয়ে নেয় যে তুমি আর নেক্সট কখনো বিয়ে করবা না। তো ডাচেস একরকম মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে, সে চাই না, তারপরে সে কথা দিতে বাধ্য হয়, তার এনসিও করে যে ঠিক আছে আমি আর বিয়ে করবো না। তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বোসোলা বলে একজনকে, বা বোজোলা বলতে পারো। তো এরা দুই ভাইয়ের গুপ্তচর, এ হচ্ছে স্পাই। বোজোলা এখানে কি বলতো, স্পাই, একটা গ্রেট ভূমিকা পালন করে, খুবই গুরুত্বপূর্ণ। তো বোজোলা হচ্ছে গিয়ে, বোজোলাকে রেখে যায় ডাচেসকে, বলে যে ডাচেস তোমার এখানে এই যে ঘোড়া আছে না, ঘোড়াগুলোকে দেখাশোনা করার জন্য বোজোলাকে রেখে যাওয়া হলো। তো ডাচেস সরল বিশ্বাসী, সে সেটা মেনে নেয়। বাট এরা দুই ভাই বোজোলাকে ইটালিতে রেখে যায়, যে ইটালিতে যেহেতু আমাদের অ্যাক্টটা শুরু হয়েছে, এবং তারা দুই ভাই কোথায় চলে যায়, রোমে চলে যায়। হাই ম্যানস, জয়া হেয়ার, কেমন আছো? আমি গুড, আপনি কেমন আছেন? আমি ভালো, আমি ভালো। কেমন ছিল তোমার প্যারিস ফ্যাশন উইক? It was amazing, so good. Proud of you. আচ্ছা শোনো, তোমাকে একটা কাজে ফোন করেছি, সেটা হচ্ছে তুমি তো জানো যে লাক্স সুপারস্টারে ওই জাস্ট মেয়েদেরকে মেনটেনিং করছি আমরা তিনজন। সো আমি আই নিড আ হেল্প ফ্রম ইউ। অবশ্যই না, এনিথিং ফর ইউ। এরা চলে এসেছে দেশের অন্যতম ইন্টারন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ড জোরহ্যামের শোরুমে।
সো সফট। এখানে সে এত আফসোস হচ্ছে, একটা ড্রেসের থেকে আরেকটা ড্রেস সুন্দর, যাই দেখছি নিতে ইচ্ছা করছে। Hello, girl. Looking gorgeous as usual. Well, welcome to Zulhan, Bangladesh's অন্যতম biggest international fashion brand. Let's welcome the man behind Zulhan, Mr. Mehul Puri himself. Hi, Shomi. How are you? I'm good. How are you? I'm good. Hi, girl. Welcome to the world of Zulhan. First of all, আমি তোমাদের সবাইকে congratulate করতে চাই for making it to the top 8 of Lux Superstar 2025. গত 10 বছর ধরে Zulhan has been working in the fashion industry as well as dressing a lot of celebrities, whether they're local or international. I feel very proud that today I'll be working with you guys, hopefully the future superstar of Bangladesh. ম্যাম আমাদের আশেপাশে যা আছে, these are all true representation of style, glamour, and elegance, and hope you like what you see. Thank you so much for having us here. It's my pleasure. Actually, the pleasure is all ours because তোমাদের সামনে কিছু gift box রাখা আছে, যেখানে প্রত্যেকটা বক্সে একটা স্পেশাল আইটেম আছে, যেটা জোরহ্যামের আপকামিং কালেকশন থেকে। Hope you really like them. Welcome. Alright, সবাই এখন আসো, বক্স নিয়ে নাও। Alright, তো জয়া আপা আজকে তোমাদেরকে এখানে পাঠিয়েছে ফ্যাশন এবং স্টাইলিং অন দ্য গো সম্পর্কে জানতে। তা একজন সুপারস্টারের জীবনে ম্যাম অনেক রকমের এঙ্গেজমেন্ট থাকে। সকালে প্রেস কনফারেন্স, দুপুরে ইন্টারভিউ, সন্ধ্যায় কোনো গালা ইভেন্ট অথবা রাতে কোনো পার্টি, মানে প্রত্যেকটা ওকেশনে দে হ্যাভ টু লুক দেয়ার বেস্ট, স্টাইলিশ, রেডি থাকতে হবে, বেস্ট ফর দি ওকেশন। এতগুলো ইভেন্টের মাঝখানে কখনো কখনো দেখা যায় ড্রেস চেঞ্জ করার সময় তো সুযোগ থাকে না। তো একটা ড্রেসকে একটা আইটেমকে কয়েকভাবে পড়তে হয়, রাইট? মিক্স এন্ড ম্যাচ করে পড়তে হয়। তো তোমাদের সবাইকে একটা করে বক্স দেওয়া আছে, আইটেমও দেওয়া আছে, এবং তোমরা মনে হয় একটা করে ব্রিফিং কার্ডও পেয়েছো, রাইট? কি লেখা আছে কার্ডে? সময়টা সরকার করবে লোকাল পাওয়ার অ্যান্ড ভয়েস। রাইট। তো তোমাদের চ্যালেঞ্জটা আজকে ঠিক তাই, তোমাদের প্রত্যেক জনকে যে 8টা আইটেম দেওয়া হয়েছে, এই আইটেম গুলো ইউজ করে তোমাদের মাল্টিপল লুক ক্রিয়েট করতে হবে, রাইট? নট ওয়ান লুক, মাল্টিপল লুক। একটা ডে ইভেন্টের জন্য অফিস অথবা ক্যাফে টাইপ, আরেকটা হবে ইভনিং ইভেন্ট, যেটা ইজ মোর গ্ল্যামারাস, মোর হাই ফ্যাশন লেভেলস। বক্সটা খুলে আমি দেখলাম যে আমার একটা টপ আছে বেজ কালারের, যেটা হচ্ছে ফর্মাল লুকিং। বাকি দুটো দেখলাম যে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। তো আমি আমারটাতে একটু ফোকাস দিলাম যে আমি কিভাবে স্টাইল করবো। আর আমি মাঝে মধ্যে ভাবছিলাম, যেহেতু আমার টপিক ছিল যে হচ্ছে ফর্মাল লুক, একটা বোল্ড ফর্মাল, আর একটা হচ্ছে গ্ল্যাম লুক টাইপের। তো আমি মাথায় ভাবছিলাম যে এখানে কোন আউটফিটটা দিয়ে আমি এটা স্টাইল করতে পারবো। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদেরকে যে আইটেমটা দেওয়া হয়েছে, that has to be the hero element of your look. ওকে বুঝতে পারছো? তবে সবার কার্ড, টাস্ক সব বুঝে গেছো? এই টাস্কটা করার জন্য তোমরা সময় পাবে এক্স্যাক্টলি 6 মিনিট, না 6 ঘন্টা, সরি 6 ঘন্টা। And your time starts now, so start working, and এই পুরো টাইম তোমার সাথে মনে থাকবে, so make best use of this opportunity, get to learn from him, ask him questions, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, make good use of the nice question. Alright, so don't wait, let's start. কার্ডটা যখন আমি দেখলাম নিচে আছে ছিল সবার এখানে দেখি। হ্যাঁ, আমার কম্পিউটারে সাউন্ড হাইড করে ওই যেটা আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জন ওয়েবস্টারের একটি বিখ্যাত রেভেঞ্জ ট্র্যাজেডি দ্য ডাচেস অফ মালফি এই সম্পর্কে। ডাচেস মানে হচ্ছে ডিউকের স্ত্রী,
মানে আমাদের দেশে যে জমিদার থাকে এরকম জমিদার টাইপ কিছু একটা। তো এই যে ডাচেস, তার যে ডিউক মানে স্বামী, তার স্বামী মারা যায় তার বিয়ের খুব অল্প দিনের মধ্যেই, এবং সে বিধবা হয়ে যায়। তো তার পূর্ণ ইয়াং অবস্থাতে তার স্বামী মারা যায়, যার ফলে সে একাকিত্ব অনুভব করে এবং তার কাছাকাছি থাকে একজন দেহরক্ষী। সে দেহরক্ষীর প্রেমে সে পড়ে। সে দেহরক্ষীর নাম হচ্ছে অ্যান্টোনিও। তো এই ডাচেসের দুজন ভাই থাকে যারা খুবই লোভী, এবং তারা চায় না কোনোভাবেই যে তাদের বোন বিয়ে করুক, কারণ বিয়ে করলে তার সন্তান সন্ততি হবে এবং স্টেটের মালিক হবে। এই জিনিসটা তারা চায় না। তারা চায় না নতুন করে কেউ এখানে আসুক উত্তরাধিকার করতে। তো তারা চায় যে তাদের বোন এভাবেই থাকুক। ডাচেস নিজেও জানে, এবং এই ভয়ে সে কখনোই তার যে প্রিয় অ্যান্টনিওকে সে কখনোই তার ভালোবাসার কথা প্রকাশ করেনি, এবং অ্যান্টনিও কিন্তু তাকে মনে মনে পছন্দ করে, কিন্তু অ্যান্টনিও এই কথা তাকে কখনো জানায়নি। তো একদিন খুব মানে আস্তে আস্তে অনেক চেষ্টার পর তারা দুজন দুজনের ভালোবাসার কথা কনফেস করে, এবং যখন তারা তাদের ভালোবাসার কথা কনফেস করে তারপর তারা গোপনে বিয়ে করে। তাদের যে দুই ভাই, সেই দুই ভাই তাদের বোনকে অবিবাহিত রাখার জন্য, মানে পুনরায় বিয়ে থেকে দূরে রাখার জন্য একজন স্পাই নিয়োগ করে। সেই স্পাইয়ের নাম থাকে বোসোলা। আর এই বোসোলাই হচ্ছে এই পুরো নাটকের মধ্যে একমাত্র এবং প্রধান ফল চরিত্র। এই বোসোলা তার পেছনে সবসময় লেগেই থাকে, ডাচেসের পেছনে। তো ডাচেস প্রেগনেন্ট হয়ে পড়ে অ্যান্টনিওর দ্বারা, যেহেতু তাদের বিয়ে হয়েছে প্রায় 9 মাস পর। আহ ডাচেস প্রেগনেন্ট হয়ে পড়ে, এবং সেই যে বোসোলা ছিল, বোসোলা এমন একটা ফল এনে তাকে খাওয়ায়, যে ফল খাওয়ালে যে প্রেগনেন্সি যে ব্যথা, সেই ব্যথা ওঠে এবং সন্তান মানে সন্তান প্রসবের ব্যথা ওঠে। তো বোসোলা এনে সেই ফল তাকে দিলে সে আসলে না বুঝেই সে খায় সেই ফলটা, এবং তার প্রসব বেদনা ওঠে। সে প্রসব বেদনা ওঠার পর সেখানে আর কোনো কিছুই গোপন থাকে না। বোসোলা জেনে যায় যে ডাচেস একটি সন্তানের মা হয়েছে। তো এই খবর সরাসরি চলে যায় সেই ডাচেসের ভাইদের কাছে। আর এক ভাইয়ের নাম ফার্দিনান্দ এবং আরেক ভাইয়ের নাম কার্ডিনাল। তাদের কাছে খবর পৌঁছে যাবার পর তারা প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়। তারা ভাবে যে তাদের বোন দুশ্চরিত্রা এবং সে খারাপ কাজ করে একটি সন্তানের মা হয়ে গিয়েছে। তো তারা তাদের বোনকে আহ তার বোনের উপর রাগ করে তার বোনের সাথে দেখা করতে আসবার সময়, মানে এই সময়ের মধ্যে আরো 2 বছর কেটে যায়, এবং তাদের বোন মানে ডাচেস আরো 2 সন্তানের মা হয়ে যায় অ্যান্টোনিওর দ্বারা। এখন মোটমাট তাদের সন্তানের সংখ্যা 2। তো তারা যখন তাদের বোনের কাছে আসে, সেই দুই ভাই আসার পর তারা তাদের বোনকে খুবই খারাপ ভাবতে থাকে এবং চরিত্রহীনা ভাবতে থাকে। তো তাদের বোন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে সে কোনো খারাপ কাজ করেনি। তখন তার ভাই তাকে বলে বিয়ে করতে, যে তোমার জন্য পাত্র দেখেছি, তুমি বিয়ে করো। তখন সে জানায় যে আমার জন্য পাত্র দেখার দরকার নেই, আমি বিয়ে করবো না, আমি অলরেডি বিয়ে করেছি। তো এই কথা শুনে তার বড় ভাইরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হওয়ার পর তারা প্রচন্ড রকম রেগে যায় ফার্দিনান্দ। তো সে রেগে যাওয়ার পর সে তার বোনের উপর নজরদারি রাখে, কিন্তু তার মনের মধ্যে যে রাগ, সেই রাগ কোনোভাবেই মেটে না। তো যখন রাত হয় শোবার সময়, তখন ঠিক অ্যান্টোনিও তার প্রেমিকা বা তার বউ ডাচেসের কাছে আসে, এবং এসে তারা একসাথে সময় কাটায়। আর এমন সময় যে ফার্দিনান্দ কিন্তু তার বোনের উপর নজরদারি রাখে, উঁকি ঝুঁকি মারতে থাকে। তো সে তার বোনের সাথে কোনো একজন পুরুষকে সে দেখতে পায়। তো দেখতে পাওয়ার পর সে মানে গোপন জায়গা থেকে সামনে চলে আসে এবং বোনের উপর প্রচন্ড রকম বাক বিতণ্ডা করে, রাগান্বিত হয়। বোনকে একটি অস্ত্র দিয়ে মানে ছুরি দিয়ে সে বলে যে তুমি আত্মহত্যা করো। তখন তার বোন তাকে বোঝায় যে দেখেন ভাই, আমি আত্মহত্যা কেন করবো, আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি বিয়ে করেছি। তখন সে বলার চেষ্টা করে যে তুমি সম্প্রতি বিধবা হয়েছো, তুমি এত তাড়াতাড়ি আবার আরেকজনকে স্বামী হিসেবে নিয়ে নিলে এটা কেমন কথা। কিন্তু এখন ফার্দিনান্দের মনে প্রথম কথা হচ্ছে যে কে তার স্বামী। বিয়ে তো হয়েছে, কিন্তু স্বামীর পরিচয়টা জানা খুবই জরুরি। ফার্দিনান্দ খুব রাগান্বিত হয়ে তার বোনকে আর কখনোই তার বোনের মুখ দেখতে চায় না বলে ফার্দিনান্দ চলে যায়। কিন্তু যেই স্পাই বোসোলা, সেই বোসোলা কিন্তু তার পেছনে লেগেই থাকে। তো তারা যখন এসেছিল তার ভাইরা, তখন তার যে স্টেট বা এতদিন যে রাজ্য চললো সেরকম একটা হিসাব কিতাব নিয়ে বসার পর
এন্টোনিও যেহেতু রাজ্যের একটা দায়িত্ব থাকে, মানে সে তো তার ওয়াইফের একজন দেহরক্ষীও বটে। মানে অন্য সবাই জানে যে অ্যান্টনি হচ্ছে তার একজন দেহরক্ষী এবং তার রাজকার্য পরিচালনা করার মতো একজন কর্মচারী। তো অ্যান্টনির উপর একটা দোষ চাপানো হয়, বেশি খরচের এবং অপচয়ের, এই টাইপের একটা দোষ চাপিয়ে অ্যান্টনিকে দোষারোপ করা হয়। তো দোষারোপ করার পর তার যে স্ত্রী ডাচেস, সে ডাচেস সে বোসোলার সামনে, মানে সেই স্পাইয়ের সামনে তাকে ডাকে, ডেকে এনে মানে এক ধরনের অভিনয় করে যে হ্যাঁ আপনি এত টাকা খরচ করেছেন বা আপনি হিসাব মিলাতে পারছেন না, আপনার রাজকার্য ঠিক মতো হচ্ছে না, আপনি এখান থেকে চলে যান, আপনি অ্যানকোনা নামক একটা জায়গা আছে, আপনি সেখানে চলে যান। তো এমন সময় সেই স্পাইয়ের মনে আসলে একটু সন্দেহ থাকে যে সে তো অ্যান্টনিওকে চলে যাবার কথা বলার মতো মেয়ে না, সে কেন অ্যান্টনিওকে চলে যেতে বলবে। তো তখন সে একটু ছল চাতুরি করে। তো অ্যান্টনিও কিন্তু সত্যি সত্যি অ্যানকোনাতে চলে যায় এবং সে একটু রাগান্বিতই হয় মোটামুটি। তো যে স্পাই আছে সে স্পাই সেই মেয়েকে মানে ডাচেসকে বোঝানোর চেষ্টা করে যে না, অ্যান্টনিও তো অনেক ভালো, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন এবং তার মতো লোক, সৎ লোক আসলে কখনোই হয় না, তাকে যে কোনো নারী তাকে বিয়ে করতে চাইবে, সে অত্যন্ত আকর্ষণীয়, এরকম ভাবে প্রশংসা করতে থাকে। প্রশংসা করতে করতে একটা পর্যায়ে কিন্তু তার ফাঁদে ডাচেস পা দেয়। ডাচেস তার কাছে কনফেস করে, স্বীকার করে ফেলে যে আসলেই সে অ্যান্টনিওকে বিয়ে করে ফেলেছে, ইতিমধ্যে অ্যান্টনিওই তার স্বামী। স্পাই আর কোনো মুহূর্ত দেরি না করে সরাসরি এই খবর পৌঁছে দেয় তার ভাইয়ের কাছে। তো তার ভাইয়ের কাছে যখন এই খবর পৌঁছে যায়, এখন তার ভাইয়ের একমাত্র চাওয়া হচ্ছে অ্যান্টনিওর মৃত্যু, অ্যান্টনিওকে সে মারতে চায়। তো কোনো একভাবে তার যে আরেক ভাই আছে কার্ডিনাল, সেই কার্ডিনালের সাথে অ্যানকোনাতে যখন ডাচেস আহ সে অ্যান্টনিওর সাথে দেখা করতে যায়, তখন তার ভাইয়ের সাথে তাদের দেখা হয়ে যায়। তো সেই ভাইয়ের সাথে সামনাসামনি হওয়ার সাথে সাথেই সে ভাই তার কাছ থেকে মানে অ্যান্টনিওর কাছ থেকে তাদের যে বিয়ের রিং, সেই রিং কেড়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন কিন্তু সে বুঝতে পারে, ডাচেস বুঝতে পারে যে এখন কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। তার কারণ তার বড় বড় ভাই যে ফার্দিনান্দ, সে অনেক বড় কোনো একটা স্টেপ নিবে, এটা সে বুঝতে পারে। তো এই আচ্ছা, বাড়িতে গেস্ট থাকা লাগাবে, এটা করবি প্রপার্টি নিয়ে কত বছর থেকে চলছে, হ্যাঁ, আর কোন রকম ঝামেলা ছাড়াই, তাহলে প্রপার্টি নিয়ে নিশ্চিন্তে থেকে ইন্টারন্যাশনাল সেফটি কোড কি দেবে, কি ওয়ান দেবে, এসব হচ্ছে বিশ্বমানের প্রপার্টি লিফট, মানুষের আবশ্যক। হ্যাঁ, সেটা নিয়ে করে দাও, হ্যাঁ। করলে আমাদের আবার দেখা হবে, হ্যাঁ? হ্যাঁ, আসি। নাড়ু কি? নাড়ু খেতে মিষ্টি, নারকেল দিয়ে বানানো, তোর নানু খুব ভালো বানানো। বাবা, বাবা, পুজোর সময় কি এরকম ফুল দেয়? হ্যাঁ, এরকমই তো, ঝুমকো জবা। আমার মতো কি তোমাদেরও ছুটি? মা, ওঠো, ওঠো। স্কুল তো ছুটি, কিন্তু আমরা এক জায়গায় যাবো। কোথায়? আগে রেডি তো হও। এগুলা কার জন্য? উৎসবে কারো বাড়িতে গেলে গিফট নিয়ে যেতে। আমাদের ঈদের মতন? হ্যাঁ, চলো।
সম্প্রীতি আর ভালোবাসাতেই পূর্ণতা পায় আমাদের প্রতিটি উৎসব। তাই এবারে পূজার কেনাকাটায় নগদ দিচ্ছে বিশেষ ক্যাশব্যাক। তো এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তার বড় ভাই ফার্দিনান্ড লোক মারফত তাদেরকে গ্রেফতার করতে পাঠায়। গ্রেফতার করতে পাঠানোর পর সে চায় অ্যান্টনিওকে সে মেরে ফেলবে। তো অ্যান্টনিও সেখানে গ্রেফতার হয়ে তার ভাই ফার্দিনান্দের কাছে যেতে সে অস্বীকৃতি জানায় এবং ডাচেস তখন তাকে বলে যে তুমি বড় ছেলেকে নিয়ে তুমি মিলানে পালিয়ে যাও। তো বড় ছেলেকে নিয়ে অ্যান্টোনিও মিলানে পালিয়ে যায় এবং ডাচেসকে বন্দি করে তার যে অপর দুই সন্তান আছে সেই দুই সন্তান সহ বন্দি করে নিয়ে যাওয়া হয়। তো বন্দি করে নিয়ে যাওয়ার পর সেখানে তার ভাই যে ফার্দিনান্ড এবং কার্ডিনাল তারা তার উপর প্রচন্ড রকম নির্যাতন করে। সেই নির্যাতনের বর্ণনা খুবই ভয়াবহ। তার যে তাকে যে কক্ষে রাখা হয় বন্দি করে, তার সন্তানদেরকে অন্য জায়গায় রাখা হয়, তার সামনে রাখা হয় না। তার যে আরেকটা তার একজন কাজের লোক থাকে, সেই কাজের লোককেও তার সাথে বন্দি করে নিয়ে আসা হয়। তো সেই কাজের লোক যার নাম থাকে ক্যারিওলা, সে কাজের মেয়ে, তাকেও তার সাথে বন্দি করে নিয়ে আসা হয় এবং সেখানে প্রচন্ড রকম অত্যাচার করা হয় তার উপর, মানে দুই ভাইয়ের অত্যাচার। সেখানে তো সেই স্পাই থাকেই, বোসোলা, সে সবসময় থাকে। সে প্রচন্ড রকম অত্যাচার করে এবং অত্যাচার করতে আরো বেশি তাদেরকে উস্কে দেয়। তাকে মানসিক ভাবে অনেক অত্যাচার করা হয়। তার যে দুই সন্তান আছে সে দুই সন্তানের মতো অনুরূপ আকৃতি মোমের পুতুল বানিয়ে তাদেরকে ওর মৃতদেহ বুঝিয়ে সেই মেয়ের কাছে, মানে ডাচেসের কাছে পাঠানো হয় যে দেখো তোমার দুই সন্তানকে মেরে ফেলা হয়েছে। তারপর একটি ওই আংটি সহ একটি হাত এনে সেই হাতের যে ইয়েটা, সেই মোমের হাত ভেঙে তার বোনকে দিয়ে বলে, মানে ডাচেসকে দিয়ে বলে যে এই যে দেখো এই জমিকে মেরে ফেলা হয়েছে, এটা তার হাত। তো এরকম করতে করতে সেই ডাচেসের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার জীবনের আশা ছেড়ে দেয় এবং সে আর বাঁচতে চায় না, কারণ সে তো এখন জানে যে তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে, তার স্বামীকে হত্যা করা হয়েছে। তখন সে আর বাঁচতে চায় না, জীবনের প্রতি তার যে মায়া, সে মায়া আর থাকে না। তো একটা পর্যায়ে জল্লাদ নিয়ে আসা হয়, জল্লাদ নিয়ে আসা হয় তাকে ফাঁসি দেওয়ার জন্য। এবং সে জল্লাদকে, সে মৃত্যুর আগ মুহূর্তে সে জল্লাদকে বলে যে রশিটা জোরে টান দিবে, মানে এই টাইপের, মানে রশিটা আরো জোরে টানো। তো এরকম ভাবে বলে, মানে যে কত সাহসিকতা, মৃত্যুকে যে সে ভয় করছে না, এই বিষয়টা তার ফুটে ওঠে। তো অবশেষে তাকে ফাঁসি দেওয়া হয়। তো ফাঁসি দিয়ে দেওয়ার পর সেখান থেকে তাকে, তার ফাঁসি হওয়ার পর তার যে বড় ভাই ফার্দিনান্দ, সে একটু মানসিক ভাবে একটু অন্যরকম ভাবে ভেঙে পড়ে এবং সে সেখানেই Your website is the center of your online business. Help protect it from online threats with website security. A protected site will also help you search rankings. Get peace of mind for your online business today with GoDaddy. This is Abdul from Kula. He wants to start selling online. He just needs a domain name. AbdulsEmporium.com. Perfect. But wait, Abdul from Chittagong wants it too. And Abdul from Sylhet. That's a lot of Abduls. Speed matters, so be the fastest. Register your domain name before anyone else. Claim it today at Hostinger.com. এই স্পাই, সে স্পাইয়ের উপর একটু দোষ দেওয়ার চেষ্টা করে যে তোর কারণে আজকে আমার বোনকে আমি ফাঁসি দিলাম। তো তখন সেই যে স্পাই, সে নিজেও বুঝতে পারে যে এর পরে টার্গেট সে নিজেই মরতে পারে ফার্দিনান্দের হাতে। তো এটা বুঝতে পেরে সে তখন তার পারিশ্রমিক দাবি করে সেখান থেকে, যে সে এত কাজ করলো এতদিন, তার একটা পারিশ্রমিক লাগবে। তো সেখান থেকে ফার্দিনান্দ চলে যায় তার বোনকে আর সেই স্পাইকে, বোসোলাকে সেখানে একা ফেলেই সে সেখান থেকে চলে যায়। তো তার এক মানসিক অবস্থা প্রচন্ড রকম খারাপ হতে থাকে। তো তখনও কিন্তু যে ডাচেস, সে মারা যায়নি, তার প্রাণ তখনও ছিল। তো সেই মুহূর্তে যে স্পাই, সে তাকে বলে যে আসলে তোমার স্বামী বেঁচে আছে, সে মারা যায়নি। তো তখন এটা বলে আর লাভ নেই, কিছুক্ষণ পরেই সে মারা যায়। কিন্তু তার মারা যাওয়ার আগ মুহূর্তেও তার জীবন রক্ষা করার জন্য তার সাথে যেই আরেকজন তার কর্মচারী বা তার চাকরানিকে যে নিয়ে আসা হয়েছিল, সে চাকরানি কিন্তু তাকে বাঁচাতে চায়।
কিন্তু সেই চাকরানীকে নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তো অবশেষে এখানে তারপরে একই সাথে কিন্তু তার সন্তানদেরকেও হত্যা করা হয়। তার যে দুই সন্তান, সেই দুই সন্তানকে হত্যা করা হয়। তো একই সাথে এখানে প্রায় 4টি প্রাণ ঝরে যায়। কয়েকদিন পরের ঘটনা, তার যে বড় ভাই ফার্দিনান্দ, তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, সে নিজেকে নেকড়ে ভাবতে থাকে। সে এমন একটা রোগে আক্রান্ত হয় যে রোগে মানুষ নিজেকে নিচুতর প্রাণী ভাবতে শুরু করে। তো সে নিজেকে নেকড়ে ভাবতে শুরু করে, এই তার মানে মানসিক অবস্থা এমন হয়ে যায়, মানে সে একটা পর্যায়ে পাগল হয়ে যায়। তো তার যে আরেক ভাই কার্ডিনাল, সেই কার্ডিনাল থাকে, সেই কার্ডিনাল তখন চায় যে সেই স্পাইকে কোনোভাবে যদি শাস্তি দেওয়া যায়, কিন্তু তার আগে তার প্রধান টার্গেট থাকে এন্টোনিওকে মারা। কারণ তার স্বামী, সে ডাচেসের স্বামী এন্টোনিও তো এখনো বেঁচে আছে, তো সে এন্টোনিওকে খুন করতে চায়। তো এমন সময় সে যে স্পাই ছিল, সে নিজের যে হিংস্র রূপ সে ধারণ করে। সে চেষ্টা করে যে এন্টোনিও যে তার যে ভাই কার্ডিনালকে সে মেরে ফেলবে। তো সে কার্ডিনালকে মারতে যায় ছুরি নিয়ে। রাতের অন্ধকারে কার্ডিনালকে মারতে যাওয়ার পর সে সেখানে ভুল করে সে এন্টোনিওকে মেরে ফেলে। কারণ এন্টোনিও ঠিক সেই মুহূর্তে এসেছিল কার্ডিনালের সাথে, মানে তার যে ডাচেসের যে দুই ভাই আছে, সেই দুই ভাইয়ের সাথে সে কথা বলে ব্যাপারটা একটু মীমাংসা করা যায় কিনা সেটা চেষ্টার জন্য সে এসেছিল। তো সে ভুলবশত অন্ধকারের মধ্যে কার্ডিনালকে মারতে গিয়ে এন্টোনিওকে মেরে ফেলে। এন্টোনিওকে মেরে ফেলার পর সে যখন এন্টোনিওকে দেখতে পারে, দেখতে পেয়ে সে স্পাই মানে বোসোলা, সে বলে যে তোমার ওয়াইফকে, তোমার দুই সন্তানকে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তো অ্যান্টনিওর বাঁচার কোনো ইচ্ছা থাকে না। সে ওইভাবে পোকাতেই ছুরিকাঘাতের পর সে মারা যায়। তো সে মারা যাওয়ার পর এখন এই বোসোলা উপরে চলে যায়, একদম সঠিকভাবে ঠিক কার্ডিনালের ঘরে গিয়ে সেখানে সে কার্ডিনালকে নির্মম ভাবে হত্যা করে। তো সেখানে যে যুদ্ধের একটা পর্যায়ে, মানে কার্ডিনালও আবার নিজেকে বাঁচানোর জন্য তার উপর আক্রমণ করে। তো সেখানে যুদ্ধের এক পর্যায়ে যে ভাই পাগল হয়ে গিয়েছিল, সে ভাইয়ের মোটামুটি একটু স্মৃতি চলে আসে। সে সেখানে যায়, গিয়ে সে চায় বোসলাকে মেরে ফেলতে, মানে সেই স্পাইকে সে মারতে চায়। তো একই সাথে স্পাই কিন্তু তার আগে কার্ডিনালকে ছুরিকাঘাত করে। কার্ডিনাল তখন প্রায় মৃত অবস্থায়, এবং যখন যে ভাই পাগল ছিল, সেই ভাই যখন আবার আসে, তার সাথে আর একটা দ্বন্দ্ব হয়। তখন ফার্দিনান্দ সেখানে চলে আসে। ফার্দিনান্দ এবং সেই স্পাই বোসোলা একে অপরকে ছুরিকাঘাত করে, এবং ছুরিকাঘাতের পর তারা দুজনও আবার এখানে মারা যায়। তো একটা পর্যায়ে দেখা যায় যে এখানে সবাই শেষ হয়ে গেল, আর কেউ বেঁচে রইল। তো এই যে একটা রেভেঞ্জ ট্র্যাজেডি, এটা যে আসলে যে তার দুই ভাই তাদের বোনের উপর যে একটা লোভের বশবর্তী হয়ে যে অত্যাচার করলো এবং নিজের বোনকে এভাবে মেরে ফেললো, সেটা রেভেঞ্জ, সেটার প্রতিশোধটা একটা পর্যায়ে কিভাবে হলো। তারা দুই ভাই মিলে যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, যে স্পাইকে ব্যবহার করেছে, সেই স্পাইয়ের হাতে আবার তাদের দুই ভাইকে মরতে হলো। আবার এই স্পাই এতদিন যাদের অনুগত হয়ে স্পাইয়ের কাজ করেছে এবং খারাপ কাজগুলো করেছে, সেই স্পাইকেও তাদের হাতে মরতে হলো। অবশেষে সবাই মারা গেল, এবং যে দুঃখের ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি শেষ হলো। এবং নাটকের শেষে দেখা যায় যে তাদের যে বড় ছেলে ছিল, ডাচেসের যে বড় সন্তান ছিল, যাকে নিয়ে এন্টোনিও মিলানে পালিয়েছিল, সেই বড় সন্তানকে সামনে আনা হয় এবং দেখা যায় যে তাদের পরবর্তী সমস্ত সম্পত্তি এবং পরবর্তী এই রাজ্যের রাজ দায়িত্ব এই সন্তানের উপর। তো সে হচ্ছে ভবিষ্যতের উত্তরাধিকারী। তো এই ছিল এই নাটকের পুরো কাহিনী। তো যদি ভালো লেগে থাকে, এরকম আরো সবগুলো পরবর্তী ইংরেজি লিটারেচারের আরো যা কিছু আছে ব্যাখ্যা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দেবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা সবাই মোটামুটি আছেন, আমার লাইনটা খালি আজকে আপ ডাউন করতেছে। শুনতে পাইছিলেন বিয়ে? আপনি তো মেসেজ দিচ্ছেন, সেই মেসেজও আমি দেখতে পাই নাই। এই অবস্থা, আপ ডাউন করতেছে আমার লাইন। জিতু আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তারানা আছে, জিতু আছে, আর ফাতেমা, নাজিয়াত, জেনি, তামান্না, আমাদের মাঝখানে সুমাইয়া আছে, জান্নাতুল, নাইম, নাজিয়াত, জিতু, এটা সবাই তো পাওয়া যাচ্ছে। তারানা আছে। আজকে বাকিরা কই? সাদিয়া, মাহবুব,
কেউ কি বলতে ম্যাম পারবে? সাদিয়া একটু অসুস্থ। রিফাত, আব্দুর রহিম? ম্যাম রিফাত তো হচ্ছে ডেতে শিফট হয়ে গিয়েছে। রিফাত ডেতে শিফট করে গেছে, আচ্ছা। ওকে, তাহলে তো ভালোই। আর সাদিয়া মাহবুব মিস আমি আছে? জাকিয়াকে মিথিলা দিয়েছেন। মিস আমার নেটের প্রবলেম হচ্ছিল তাই আমি হ্যাঁ হ্যাঁ, জাকিয়া শুনতে জাহান পারিনি কিছু। মিথিলা, ওকে, ঠিক আছে। আপনারা এই টেক্সটটাই আমাদের ফাইনালে, মিড টার্মে থাকতেছে। ফাইনাল তো পরেই আছে, মিড টার্মে, ঠিক আছে, আসতেছে। দ্য ডাচেস অফ মালফি। আমরা পূজার পরে এটাকে আরো ভালো করে পড়বো। আপনাদের মিড টার্মের আগে আমরা 2টা উইক পাবো হোপফুলি। সো টেনশন নেবেন না। আর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আপনাদের, আমাদের যে গ্রুপটা আছে সেখানে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। সেখানে আপনারা পেয়ে যাবেন যে কেমন কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের আসতে যাচ্ছে। আপনাদের ব্রড কোয়েশ্চেন একটা থাকবে, শর্ট নোটস একটা লিখতে হবে। তার ব্রড কোয়েশ্চেন 10 মার্কস, শর্ট নোটস হচ্ছে 5 মার্কস, 15 মার্কস। আর আপনারা যেহেতু রিটেন পরীক্ষা দিবেন 1 ঘন্টা, সাধারণত 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হয় রিটেনের এক্সামের জন্য। 15 মিনিট, যাতে সব বাইন্ডিংস বা সবকিছু ঠিক থাকে। সো বেস্ট উইশেস। আর আমাদের ইউনিভার্সিটি তো কয়েকদিন বন্ধ থাকবে, তারপরে আপনাদের সাথে কথা হবে আবার। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, খোদা হাফিজ।